আমরা ক্লাস 12 বিএসটিডি পার্ট এ অর্থাৎ প্রিন্সিপালস অ্যান্ড ফাংশনস অফ ম্যানেজমেন্টের 5th ইউনিট অর্গানাইজিংয়ের 3rd এবং লাস্ট পার্ট করব। আগের দিন আমরা দেখেছিলাম আমরা ফাংশনাল অর্গানাইজেশনাল স্ট্রাকচার বলতে কি বুঝি। আজকে অর্গানাইজেশনাল স্ট্রাকচারের সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট দ্যাট ইজ ডিভিশনাল স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব। দেখে নেব ডিভিশনাল স্ট্রাকচার কি এবং কেন এটা দরকার। Many large organizations with diversified activities have recognized themselves away from the simpler and basic functional structure towards a divisional structure which is more suited to their activities. মানে যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠানগুলো অনেক রকমের প্রোডাক্ট তৈরি করে তারা শুধুমাত্র ফাংশনাল স্ট্রাকচার মেনটেন করলেই তাদের যে পারপাস সেটা অ্যাচিভ করতে পারবে না, সেই জন্য তাদের ডিভিশনাল স্ট্রাকচার তৈরি করার দরকার হয়ে পড়ে। This is particularly true of those enterprises which have more than one category of products to offer. এটা সেই সমস্ত অর্গানাইজেশনের পক্ষেই অত্যন্ত উপযোগী যারা একটা ক্যাটাগরি ছাড়াও বহু ক্যাটাগরির প্রোডাক্ট অফার করে পাবলিককে। This is because although every organization performs a set of homogeneous functions as it diversified into varied product categories, the need for a more evolved structural design is felt to cope with the emerging complexity. মানে যে সমস্ত অর্গানাইজেশনগুলো একই ধরনের কার্যকলাপ করে থাকে তারা যখন প্রোডাক্ট ডাইভার্সিফাই করে তখন তারা অনেক রকমের প্রোডাক্ট তৈরি করে, তাই সেই সময় সেই যে কমপ্লেক্সিটি অ্যারাইজ করে সেই স্ট্রাকচারাল ডিজাইনকে কোপ আপ করবার জন্য তাদের ডিভিশনাল স্ট্রাকচারের প্রয়োজন হয়ে থাকে। In a divisional structure, the organizational structure comprises of separate business units or division. এই ডিভিশনাল স্ট্রাকচারে কি হয়, যে অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা থাকে সেটা বিভিন্ন বিজনেস ডিভিশন বা ইউনিটে ভাগ হয়ে যায়। Each unit has the divisional manager responsible for performance and who has authority over the unit. প্রত্যেকটা ইউনিটের ডিভিশনাল ম্যানেজার থাকে, সে রেসপন্সিবল থাকে সমস্ত কাজ পারফর্ম করবার জন্য এবং অথরিটি যিনি থাকেন সেই অথরিটি নিয়ে থাকেন পুরো ইউনিটটাকে কন্ট্রোল করবার জন্য। Within each division, functional structure tends to be adapted. প্রত্যেকটা যে ডিভিশন হলো সেটা হচ্ছে আমাদের ডিভিশনাল স্ট্রাকচার। এবার প্রত্যেকটা ডিভিশনের আন্ডারে আমাদের ফাংশনাল স্ট্রাকচারের দরকার হয়, কারণ ফাংশনাল স্ট্রাকচারটা অ্যাজ পার ফাংশন তৈরি হয়ে থাকে। Each division works as profit center where the divisional head is responsible for the profit or loss of his division. তোমরা যারা কস্ট নিয়ে পড়েছো তারা জানো প্রফিট সেন্টার বলতে আমরা কি বুঝি। তাহলে এখানে প্রত্যেকটা যে ডিভিশন থাকবে তাদেরকে প্রত্যেকটাকে প্রফিট সেন্টার ধরা হবে, অর্থাৎ তাদের মোটোই হবে প্রফিট আর্ন করা, এবং যে ডিভিশনাল হেড থাকবে সে রেসপন্সিবল থাকবে নিজের ডিভিশনের প্রফিট বা লস যাই হোক না কেন তার জন্য। এবারে আমরা দেখব কোন রকম অর্গানাইজেশনের জন্য এই ডিভিশনাল স্ট্রাকচারটা সুইটেবল। Divisional structure is suitable for those business enterprise where a large variety of products are manufactured using different productive resources. তাহলে এই যে ডিভিশনাল স্ট্রাকচার এটা কাদের জন্য এফেক্টিভ, সেই সব অর্গানাইজেশনের জন্য যারা লার্জ ভ্যারাইটির প্রোডাক্ট তৈরি করে, যা কিসের জন্য বা কীভাবে তারা ডিফারেন্ট যে রিসোর্সেস থাকে প্রোডাক্টিভ রিসোর্স সেগুলোকে কাজে লাগায় এবং তার দ্বারা বিভিন্ন ভ্যারাইটির প্রোডাক্ট তৈরি করে। যেমন তোমাদের একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, মনে করো হিন্দুস্তান ইউনিলিভার, তারা বিভিন্ন ক্যাটেগরির প্রোডাক্ট তৈরি করে, তাহলে হিন্দুস্তান ইউনিলিভারের আন্ডারে প্রত্যেকটা যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন হচ্ছে তাদের জন্য ডিভিশনাল স্ট্রাকচারের দরকার। আবার সেই ডিভিশনাল স্ট্রাকচারের কাজ ঠিকঠাক মতো করবার জন্য তাদের ফাংশনাল স্ট্রাকচারের দরকার হয়ে থাকে। এবারে আমরা দেখব আমাদের এই ডিভিশনাল স্ট্রাকচার কেন অর্গানাইজেশনের জন্য ইম্পর্টেন্ট।
ফেসিলিটি অফ কোঅর্ডিনেশন। এখানে কি বলেছে যে আমরা যে ডিভিশনাল স্ট্রাকচার করব সেখানে ডিভিশনাল স্ট্রাকচারে কি করা হয়, প্রত্যেকটা প্রোডাক্টকে নিজের ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করা হয়। তাই এখানে একটা প্রোডাক্টের সাথে অন্য প্রোডাক্টের কোঅপারেশন করার কোনো দরকার হয় না। সেই জন্য অন্য প্রোডাক্টের ওপর কোঅর্ডিনেশনের যে একটা স্পেসিফিক ইম্পর্টেন্স থাকে সেটাকে অনেকটা লাঘব করা যায়। পার্সোনাল কেয়ার, এখানে আমরা জানি প্রত্যেকটা প্রোডাক্ট লাইনকে ডিভাইড করে দেওয়া হয় এবং প্রত্যেকটার জন্য রেসপন্সিবল থাকেন সেই ডিভিশনাল ম্যানেজার। তাই প্রত্যেকটা প্রোডাক্ট লাইনের যেমন আমরা পার্সোনাল কেয়ার নিতে পারি, ঠিক সেরকমভাবেই প্রত্যেকটা প্রোডাক্ট লাইনের আন্ডারে থাকা যে প্রোডাক্টগুলো রয়েছে তাদের জন্য আমরা পার্সোনাল কেয়ার নিতে পারি। অপরচুনিটি টু এক্সপানশন, এখানে কি হয় দেখো, ডিভিশনাল স্ট্রাকচারে যদি আমাদের নতুন প্রোডাক্ট যুক্ত হয় তাহলে আমরা আর একটা ডিভিশনকে বাড়িয়ে দিতে পারি, কিন্তু বেসিক যে কাজকর্ম প্রতিষ্ঠানটার সেটা একই রকমভাবে চলতে পারে। ফলে অর্গানাইজেশনটার এক্সপানশনের সুবিধা অনেক বেশি থাকে। নেক্সট হচ্ছে ডিপার্টমেন্টাল ফ্রিডম। যেহেতু প্রত্যেকটা যে ডিপার্টমেন্ট থাকে তারা অনেকটাই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, সেই জন্য ডিপার্টমেন্টাল ফ্রিডম মেনটেন করাও কিন্তু সম্ভব হয়। নেক্সট ফ্লেক্সিবিলিটি, ডিভিশনাল স্ট্রাকচার এমনভাবেই তৈরি করা হয় যাতে সেটা ডিফারেন্ট কমপ্লেক্সিটির সাথে কোপ আপ করতে পারে, সেই জন্য তার মধ্যে ফ্লেক্সিবিলিটিটা অনেক সহজেই বজায় থাকে। এবারে দেখব যে ডিভিশনাল স্ট্রাকচার থাকলেও আমাদের প্রতিষ্ঠানের কি কি অসুবিধা হতে পারে। ফার্স্ট ওয়ান, অপারেটিং কস্ট। এই ডিভিশনাল স্ট্রাকচারের আন্ডারে প্রোডাক্ট লাইন ওয়াইজ আমাদের বিভিন্ন ডিভিশন থাকে, প্রত্যেকটা ডিভিশনের আন্ডারে সাব ডিভিশন থাকে, ফলে আমাদের ওভারঅল অপারেটিং কস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। নেক্সট হচ্ছে আন্ডার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। এখানে কি হয়, এখানে অনেক সময় এক একটা ডিপার্টমেন্ট যে সমস্ত সম্পদগুলো ব্যবহার করতে চায় সেগুলো প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারে না, কারণ তারা তো রিসোর্সেস অনেক আগেই প্রক্রিয়র করে রাখে, কিন্তু সেই প্রোডাক্টের ডিমান্ড যদি কমে যায় তাহলে সেগুলোকে আরও স্টক করতে হয়। দীর্ঘদিন ধরে কোনো প্রোডাক্ট বা কোনো রিসোর্স স্টক করার ফলে সেটা অবসোলেট হয়ে যাবার ভয় থাকে। নেক্সট হচ্ছে সেলফ সেন্টার্ড। আমরা শুরুতেই জেনেছিলাম যে প্রত্যেকটা ডিভিশন এখানে প্রফিট সেন্টার ওয়াইজ কাজ করে, অর্থাৎ তাদের মেন মোটো থাকে নিজের ডিভিশনের প্রফিটটাকে ম্যাক্সিমাম করা। কিন্তু একটা প্রতিষ্ঠান তখনই সাকসেসফুল হবে যখন তার ওভারঅল প্রফিটেবিলিটিটা ইনক্রিজ করবে, কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি শুধু নিজের প্রফিটেবিলিটির দিকেই নজর রাখে তাহলে হতেই পারে সেটা অর্গানাইজেশনের ওভারঅল প্রফিটেবিলিটিকে অ্যাফেক্ট করবে। এবার আমরা দেখব আমাদের কত রকমের সংগঠন হতে পারে, অর্থাৎ টাইপস অফ অর্গানাইজেশন। ইন অল অর্গানাইজেশনস এমপ্লয়িজ আর গাইডেড বাই রুলস অ্যান্ড প্রসিডিওর্স। প্রত্যেকটা অর্গানাইজেশনে যতজন এমপ্লয়ি থাকবে তারা নিজেদের নিয়ম নীতির দ্বারা সবসময় সীমাবদ্ধ থাকবে। To enable smooth functioning of the enterprise, job description and rules and procedures related to the work, there is a systematic coordination among the various activities to achieve organizational goals. একটা প্রতিষ্ঠানকে স্মুথ রানিং করবার জন্য সেই প্রতিষ্ঠানটার জব ডেসক্রিপশন, রুলস, প্রসিডিওর্স সমস্ত কিছুর মধ্যে একটা সিস্টেমেটিক কোঅর্ডিনেশন থাকা দরকার, তাহলেই কিন্তু প্রতিষ্ঠানটা নিজের গোল অ্যাচিভ করতে পারবে। On the basis of the relationship, organization can be classified into two ways: formal organization and informal organization. অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠান এই যে ওপরের আমরা রিলেশনশিপের কথা বর্ণনা করলাম সেটা অনুযায়ী দুটি ভাগে ভাগ হয়ে থাকে, একটা হচ্ছে ফর্মাল অর্গানাইজেশন, একটা হচ্ছে ইনফর্মাল অর্গানাইজেশন। এবারে আমরা দেখে নেব ফর্মাল অর্গানাইজেশন বলতে আমরা কি বুঝি। The structure in a formal organization can be functional or divisional. একটা ফর্মাল অর্গানাইজেশনের স্ট্রাকচার দু রকমই হতে পারে, সেটা ফাংশনালও হতে পারে, ডিভিশনালও হতে পারে। It specifies the relationship among various job positions and the nature of their interrelationship. এটা কি স্পেসিফাই করে, এই ফর্মাল অর্গানাইজেশনটা স্পেসিফাই করে ডিফারেন্ট যে জব পজিশন আছে একটা অর্গানাইজেশনে তাদের মধ্যে ফর্মাল রিলেশনশিপকে এবং তাদের মধ্যেকার ইন্টার রিলেশনশিপকে।
It is a means to achieve objectives specified in the plan as it lays down rules and procedures essential for their achievement. এই ফর্মাল অর্গানাইজেশন বলতে আমরা কি বুঝি? ফর্মাল অর্গানাইজেশন বলতে আমরা একটা স্পেসিফিক অবজেক্টিভ অ্যাটেন্ড করাকে বুঝি। কোন অবজেক্টিভ? যে অবজেক্টিভটা আমাদের প্ল্যানে বলা রয়েছে এবং যার মতো করে অর্গানাইজেশন নিজের পলিসি আর প্রসিডিওরকে তৈরি করেছে। Efforts of various departments are coordinated, interlinked and integrated through the formal organization. প্রত্যেকটা যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের মধ্যে কোঅর্ডিনেশন বজায় রাখা হয়, ইন্টারলিঙ্কড করা হয় সেগুলোকে, এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করাই ফর্মাল অর্গানাইজেশনের কাজ। It places more emphasis on the work to be performed than interpersonal relationship among the employees. এখানে যে ফর্মাল অর্গানাইজেশন যেটা রয়েছে সেটা এমফাসিস করে কি করে একটা ওয়ার্ক পারফর্মড হবে, কিন্তু এখানে যে এমপ্লয়িজরা রয়েছে তাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপকে কিন্তু এখানে গণ্য করা হয় না। এবার আমরা চলে যাব ইনফর্মাল অর্গানাইজেশনে। নামটা শুনেই বুঝতে পারছো ইনফর্মাল মানে দ্য অর্গানাইজেশন হুইচ ইজ নট ফর্মাল। তাহলে দেখে নেব ইনফর্মাল অর্গানাইজেশন বলতে আমরা কি বুঝি। Interaction among people at work gives rise to a network of social relationship among the employees called informal organization. একটা প্রতিষ্ঠানে যে সমস্ত এমপ্লয়িজরা কাজ করে তাদের মধ্যে যখন একটা ইন্টারাকশন হয় যেটা দিয়ে সোশ্যাল রিলেশনশিপের নেটওয়ার্কিং মেনটেন করা যায় সেটাকে আমরা বলে থাকি ইনফর্মাল অর্গানাইজেশন। Informal organization emerges from within the formal organization when people interact beyond their officially defined roles. মানে ইনফর্মাল অর্গানাইজেশন বলতে আমরা কিন্তু কোনো আলাদা অর্গানাইজেশনকে বুঝি না। ইনফর্মাল অর্গানাইজেশন ফর্মাল অর্গানাইজেশনেরই একটা পার্ট। যখন সেই ফর্মাল অর্গানাইজেশনে থাকা বিভিন্ন এমপ্লয়ি নিজেদের স্পেসিফিক রুলস আর রেগুলেশনস বা নিজের নির্দিষ্ট কাজের বাইরে তাদের মধ্যে সোশ্যাল বন্ডিং তৈরি করে বা তাদের মধ্যে ইন্টারাকশন তৈরি হয় তখনই কিন্তু সেটা ইনফর্মাল অর্গানাইজেশনের পার্ট হয়ে যায়। The standards of behavior evolve from group norms rather than officially laid down rules and regulations. তাদের যে গ্রুপটা তৈরি হয় যার মধ্যে তাদের সোশ্যাল বন্ডিং থাকে সেটা কিন্তু তাদের বিহেভিয়ার দ্বারা নির্ধারিত হয়, সেখানে অফিসিয়ালস রুলস রেগুলেশনসের কোনো জায়গা থাকে না। Independent channels of communication without specified direction of flow of information are developed by group members. অর্থাৎ এখানে প্রত্যেকের সাথে কথাবার্তা হয় সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের মাধ্যমে হয় এবং তার কোনো স্পেসিফিক ডিরেকশন থাকে না। যেহেতু ইনফর্মাল অর্গানাইজেশনটা আমাদের নিজেদের উইলিংনেসের জন্য তৈরি হয় তাই ইনফর্মাল অর্গানাইজেশনকে একটা ইম্পর্টেন্ট সোর্স অফ কমিউনিকেশনও কিন্তু ধরা হয়ে থাকে। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটাকে আমরা বলবো ডেলিগেশন। ডেলিগেশন বলতে আমরা কি বুঝি? ডেলিগেশন বলতে আমরা বুঝি নিজেদের ক্ষমতাকে কিছুটা ছেড়ে দেওয়া অর্থাৎ ভাড়ারপণ। Delegation refers to the downward transfer of authority from a superior to a subordinate. মানে এটা বলতে আমরা সোজা কথায় ফ্লো অফ কমিউনিকেশনই বলো বা ফ্লো অফ ইনফরমেশনই বলো সেটাকে বুঝি, যেটা কিন্তু ওপরের লেভেল থেকে নিচের লেভেলে আসবে। আমরা জানি একটা কাজ করতে গেলে সেই কাজের অথরিটি থাকা দরকার, তাহলে ডেলিগেশন বলতে আমরা কিন্তু সেই অথরিটি ট্রান্সফারকেও বুঝে থাকি। It is a prerequisite to the efficient functioning of the organization because it enables a manager to use his time on high priority activities. তার মানে একটা এফিশিয়েন্ট অর্গানাইজেশনাল ফাংশন গড়ে তোলবার জন্য এটাকে প্রিরিকুইজিট বলা হয়, কারণ এর মাধ্যমে ম্যানেজাররা নিজেদের টাইম ওয়াইজ কাজ করতে পারে।
Delegation helps a manager to extend his area of operation as without it his activities would be restricted to only what he himself can do. সে যদি ডেলিগেশন না করে একজন ম্যানেজার, তাহলে তার যে ক্ষমতা সেটা কিন্তু সীমাবদ্ধ হয়ে যাবে শুধুমাত্র নিজের কাজের ক্ষেত্রেই। তাই ডেলিগেশন বলতে আমরা নিজেদের অথরিটি ট্রান্সফার করাকে বুঝি, এবং যার মাধ্যমে ম্যানেজার কিন্তু তার অপারেশনাল এরিয়াটাকেও বাড়াতে পারে। The authority granted to a subordinate can be taken back and redelegated to the another person. Thus, irrespective of the extent of delegated authority, the manager shall still be accountable to same extent as before delegation. অথরিটি যেটা আমরা সাবঅর্ডিনেটকে দিচ্ছি সেটা দরকার হলে আমাদের ফিরিয়েও নেওয়া হতে পারে এবং অন্য কোনো ব্যক্তিকেও সেটা অর্পণ করে দেওয়া যেতে পারে। সেই জন্য ডেলিগেশন অফ অথরিটি সেই অবধি করা দরকার যেই অবধি ম্যানেজার নিজের কন্ট্রোলিং পাওয়ার রাখতে পারবে এবং সেই সাবঅর্ডিনেট ম্যানেজারের কাছে অ্যাকাউন্টেবল থাকবে তার কাজ করার জন্য। এবারে আমরা দেখব আমাদের কি কি এলিমেন্টস আছে এই ডেলিগেশনের ক্ষেত্রে। ফার্স্ট ওয়ান ইজ অ্যাসাইনমেন্ট অফ ডিউটিস, অর্থাৎ এই প্রক্রিয়া শুরু হবে আমাদের ডিউটি অ্যাসাইন করার মাধ্যমে। তার মানে এটা একটা বেসিক। এখানে আমরা ঠিক করে নেব যে একজন ম্যানেজার কতটা কাজকে ডাইভার্সিফাই করবে এবং কোনগুলো কার অধীনে রাখবে সেটা আমরা কিভাবে বিচার করব, সেটা আমরা যে কর্মীরা থাকবে তাদের যোগ্যতা এবং চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারণ করব। নেক্সট হচ্ছে কর্তৃত্ব অর্পণ বা ডেলিগেশন। এবার আমরা ঠিক করে নিলাম যে কাজটাকে আমরা কত ভাগে ভাগ করব এবং কাকে কিভাবে অ্যাসাইন করব। তাহলে সেই অ্যাসাইন করবার জন্য তাদেরকে সেই কাজটা করার অথরিটি দিতে হবে, কারণ অথরিটি যদি না থাকে সে কোনোদিন রেসপন্সিবিলিটি নিতে পারবে না এবং সেটাকে প্রপার ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারবে না। তাহলে এই পর্যায়ে আমরা আমাদের কর্তৃত্ব বা ক্ষমতাকে সাবঅর্ডিনেটের কাছে হস্তান্তর করব। নেক্সট হচ্ছে ক্রিয়েশন অফ অব্লিগেশন। এবার কি করবে, এবার যে আমাদের সাবঅর্ডিনেটরা রয়েছে তারা তাদের কাজ বুঝে গেছে, সেই কাজ পাওয়ার অ্যাকাউন্ট জন্য যে অথরিটির প্রয়োজন সেটাও পেয়ে গেছে, কিন্তু তারা যদি অ্যাকাউন্টেবল না থাকে আমার কাছে তাহলে তারা তাদের কাজ ঠিকমতো তৈরি করতে পারবে না। তাই এই স্টেজে আমরা দায়ের সৃষ্টি করব, অর্থাৎ তাদেরকে বলে দেব তারা কার কাছে অ্যাকাউন্টেবল, তার কাজের কৈফিয়ত দেবে। এবার সেই ব্যক্তি যে যার কাছে তারা কাজের কৈফিয়ত দেবে সেও যদি আবার ফার্দার কারো কাছে অ্যাকাউন্টেবল হয় তাহলে সেটাও কিন্তু এই স্টেজেই আমাদের ঠিক করে নিতে হবে। নেক্সট হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ এ কন্ট্রোল সিস্টেম, মানে এখানে ব্যবস্থাপকরা কি করবে, তার সমস্ত অধীনস্থ যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদের ওপর প্রপার কন্ট্রোল বজায় রাখবে। শুধু তাই নয়, যেভাবে কাজ প্রাথমিকভাবে ভাগ করা হলো, দায়িত্ব দেওয়া হলো, তার যদি কোনো রেকটিফিকেশনের দরকার হয়ে থাকে তাহলেও সেটা কিন্তু এই স্টেজেই করা হয়ে থাকবে। এরপরে আমরা চলে যাব পরের টপিকে, যেটাকে আমরা বলবো ডিসেন্ট্রালাইজেশন। দেখে নেব ডিসেন্ট্রালাইজেশন বলতে আমরা কি বুঝি। সাধারণভাবে ডিসেন্ট্রালাইজেশন বলতে আমরা বুঝে থাকি বিকেন্দ্রীকরণকে। তাহলে দেখে নিই বিকেন্দ্রীকরণ কি। In many organizations, top management plays an active role in taking all decisions, while there are others in which this power is given to even the lower levels of management. অনেক বড় বড় প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট কি করে, টপ লেভেল ম্যানেজমেন্ট সমস্ত ডিসিশন যেটা নিজেদের নেবার কথা সেটা তো নিতে পারে না পুরোটা, তখন তারা তাদের যে পাওয়ারটা থাকে সেটা সাবঅর্ডিনেটদের মধ্যে ভাগ করে দেয়, সেটাকে আমরা তখন বলি ডিসেন্ট্রালাইজেশন। Decentralization explains the manner in which decision-making responsibilities are divided among hierarchical level. অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন আমাদের এক্সপ্লেন করে যে কিভাবে ডিসিশন মেকিং রেসপন্সিবিলিটিটা ডিফারেন্ট হায়ারার্কি লেভেলের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন রেফার্স টু দ্য ডেলিগেশন অফ অথরিটি থ্রু আউট অল লেভেল অফ অর্গানাইজেশন। সুতরাং একটা প্রতিষ্ঠানের সর্বস্তরের মধ্যে যদি আমরা অথরিটির ডেলিগেশন করে থাকি তাহলে সেটাকে আমরা বলবো ডিসেন্ট্রালাইজেশন। তাহলে এবার আমরা দেখে নেব সেন্ট্রালাইজেশনের সাথে ডিসেন্ট্রালাইজেশনের পার্থক্য কী। সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন আর রিলেটিভ টার্মস, দুটোই কিন্তু আমাদের কাছে আপেক্ষিক কথা।
An organization is centralized when decision-making authority is retained by higher management level, whereas it is decentralized when such authority is delegated. একটা প্রতিষ্ঠানের টপ লেভেল ম্যানেজমেন্ট যখন সমস্ত ক্ষমতাকে নিজেদের কুক্ষিগত করে রাখে সেটাকে আমরা বলি সেন্ট্রালাইজেশন, আর যখন সেটা অধীনস্থদের মধ্যে বিন্যাস করে বা ছেড়ে দেয় তখন আমরা সেটাকে বলি ডিসেন্ট্রালাইজেশন। Complete centralization would imply concentration of all decision-making function at the apex of management hierarchy. কমপ্লিট সেন্ট্রালাইজেশন কি ইমপ্লাই করে, যে একটা হায়ারার্কি এর টপ লেভেলে যে ব্যক্তিটি বসে আছেন তারই একমাত্র ডিসিশন মেকিং অথরিটি রয়েছে। On the other hand, complete decentralization would imply the delegation of all decision-making functions to the lower level of the hierarchy, and this would abate the need of the higher managerial positions. তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ডিসেন্ট্রালাইজেশন বলতে আমরা বুঝি যে সেই সমস্ত পাওয়ার যেটা আমরা লোয়ার লেভেলের মধ্যে বিন্যাস করে দিই এবং যেটা আমাদের হায়ার লেভেল ম্যানেজমেন্টের প্ল্যাটফর্মকে কাজ করতে সুবিধা করে দেয়। An organization can never completely centralized or decentralized. একটা অর্গানাইজেশনকে কখনোই আমরা পুরোপুরি সেন্ট্রালাইজড বা ডিসেন্ট্রালাইজড বলতে পারবো না। As it grows in size and complexity, there is a tendency to move towards decentralization decision making. একটা প্রতিষ্ঠান যত বড় হবে তার মধ্যে যত কমপ্লেক্সিটি অ্যারাইজ করবে সেই প্রতিষ্ঠানের তত পাওয়ার বা ক্ষমতা সেটা ডিসেন্ট্রালাইজড করবার দরকার হয়ে পড়বে। ইম্পর্টেন্স অফ ডিসেন্ট্রালাইজেশন, আমাদের এই ডিসেন্ট্রালাইজেশন কেন দরকার? রিডাকশান ইন দ্য ওয়ার্ক অফ টপ লেভেল এক্সিকিউটিভস, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের একদম ওপরের লেভেলে যে এক্সিকিউটিভরা থাকেন তাদের যদি সমস্ত দায়িত্ব নিজেদেরকে পালন করতে হয় সেটা তাদের ওপর অনেক চাপ পড়ে যায়, তাদের সেই ক্ষমতাকে হ্রাস করবার জন্য আমাদের ডিসেন্ট্রালাইজেশনের দরকার হয়ে থাকে। মোটিভেটস দ্য সাবঅর্ডিনেট, এখানে কি হয়, যদি শুধুমাত্র টপ লেভেল ম্যানেজমেন্টই সমস্ত ডিসিশন এবং সমস্ত পাওয়ার নিজের কাছে রাখে তাহলে পুরো কাজটাই সাবঅর্ডিনেটদের কাছে মেকানিক্যাল হয়ে যায়, সেই জন্য সাবঅর্ডিনেটদের উৎসাহ দেওয়ার জন্য ডিসেন্ট্রালাইজেশনের দরকার আছে। রাইট ডিসিশন, একটা ম্যানেজমেন্ট যখন কোনো ডিসিশন নেয় তাহলে তার পক্ষে কখনোই বোঝা সম্ভব হয় না যে তার নিচের লেভেলগুলো সেই ডিসিশনটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে কি কি অসুবিধা ফেস করবে, তাই প্রপার এনভায়রনমেন্টে প্রপার ডিসিশন নেওয়ার জন্যই সাবঅর্ডিনেটদের মধ্যে পাওয়ার ডিসেন্ট্রালাইজড করা প্রয়োজন। ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি, সাবঅর্ডিনেটদের মধ্যে যখনই কোনো একটা কাজ করবার ক্ষমতাকে ছাড়া হবে তখনই তারা অনেক মোটিভেটেড হয়ে কাজ করবে, যেটা ইনোভেশন এবং ক্রিয়েটিভিটিকে ইনক্রিজ করতে সাহায্য করবে। নেক্সট হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন, ডিসেন্ট্রালাইজেশন যত বেশি হবে তত ইনস্ট্রাকশনের ফ্লোটা বাড়বে, সেটা দুদিক থেকেই, ওপর লেভেলও যেমন নিচের লেভেলকে ইনস্ট্রাকশন দিতে পারবে সেরকমভাবেই ফিডব্যাকটাও কিন্তু টপ লেভেল ম্যানেজমেন্টের কাছে আসবে। ফ্লো অফ কমিউনিকেশন যত বাড়বে তত সেটা অনেক বেশি এফেক্টিভ হবে এবং একটা টপ লেভেল ম্যানেজমেন্ট সমস্ত রকম প্রবলেমসগুলোকে খুব সহজেই বুঝতে পারবে। নেক্সট ওয়ান ইজ ডেমোক্রেটিক ম্যানেজমেন্ট, কোনো প্রতিষ্ঠান তখনই সফল হয় যখন সেটা শুধুমাত্র একজন বা কয়েকজন মুষ্টিমেয় এমপ্লয়ির উপর নির্ভর না করে সমস্ত এমপ্লয়িজদের পার্টিসিপেট করাতে পারে। ডিসেন্ট্রালাইজেশন মানে সেই ডেমোক্রেটিক ওয়েতেই একটা প্রতিষ্ঠানকে চালানোর চেষ্টা। এই গেল আমাদের টপিক, এখন আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দেখে নেব। ফার্স্ট ওয়ান, হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ অর্গানাইজেশন, অর্থাৎ এর উদ্দেশ্যগুলো কি কি, সংগঠনের উদ্দেশ্য। ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অফ ডিসেন্ট্রালাইজেশন, ডিসেন্ট্রালাইজেশন থাকা কেন দরকার। হোয়াট ইজ অর্গানাইজেশনাল স্ট্রাকচার, হুইচ ফ্যাক্টরস আর টু বি কনসিডার্ড ফর ডিটারমাইনিং দ্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার, অর্গানাইজেশনাল স্ট্রাকচার বলতে কি বুঝি আর কোন কোন ফ্যাক্টরসগুলোকে আমরা দেখব। What are the differences between centralization and decentralization? Centralization এবং decentralization এর মধ্যে পার্থক্য কি? What is the delegation of authority? Why is it important for an organization? Delegation of authority বলতে কি বুঝবো এবং সেটা আমাদের কেন দরকার? State the differences between formal and informal organization.
আমাদের অর্গানাইজেশনের টপিকটা এখানেই শেষ হয়ে গেল। পরের দিন আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব।